ছাত্র যখন মারা গেছে, রাজনৈতিক দলগুলো তখন গায়েবানা জানাজার আয়োজন করেছে। সেই জানাজা পুলিশ পড়তে সেখানে গিয়ে গুলি করেছে। আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। তাহলে আপনি বলেন, ডক্টর ইউনূস যেটা বলেছে বেসিক্যালি যে ছাত্রদের এই আন্দোলনটা সাজানো গোছানো ছিল, এবং তারা একজন গ্রেফতার হলে, একজন গুম হলে আরেকজন এসে দাঁড়িয়েছে। একজন বিচ্ছিন্ন হয়ে গেলে বাকিরা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় ছিল। আমাদের গভর্নমেন্টের রিচুয়ালস হচ্ছে প্রধান উপদেষ্টা যতক্ষণ অফিসে থাকবেন, ওনার অফিস স্টাফরা সবাই সেখানে অ্যাটেন্ড করবেন, থাকবেন। আমরা দেখেছি সেখানে প্রপার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনটা নাই। এখন এখানে দুইটা হতে পারে, একটা হতে পারে যে এই অ্যাডমিনের লোকেরা ওনাকে হেল্প করছেন না, উনি এক ধরনের সাপোর্ট পাচ্ছেন না, উনি হয়তো সেটা পাবলিকলি ডিক্লেয়ার করছেন না, উনি হয়তো প্রতিদিনই এগুলো ফেস করছেন। প্রথম কথা হচ্ছে যে বাধা আসবে, ষড়যন্ত্র আসবে। এখানে সরোয়ার ভাই বারবার বলেছেন রয়ের ষড়যন্ত্র। আমি এই ধরনের কথা বা এই ধরনের বিষয়কে আমি খুব বিবেচনায় রাখতে চাই না। আমি মনে করি পৃথিবীর সৃষ্টির যুগ থেকেই আদম যেমনি আছে তেমনি শয়তানও আছে। এটাই মানুষের স্বাভাবিক পরিণতি। সুতরাং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, বাধা আসবে, আপনার ভেতর থেকে মির্জাফররা জেগে উঠবে। এটাকে আপনাকে স্বাভাবিক রাজনীতির গতিপথ হিসেবে ধরে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন, আজকে ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটা পড়বেন প্রথম আলোতে, এবং কালকে উনি আরেকটা সাক্ষাৎকারের পার্ট আছে, পড়বেন, দেখবেন। আমি এটা শুনেছি গতকালকে রাতে উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন আর কি, পুরোটাই। জি, যে দেখবেন আপনি ওখানে উনি বলেছেন উনি এই ছাত্রদেরকে চিনেন না কাউকে। উনি এই ধরনের বিষয়ের সাথে উনি বাট এই যে উনি বলেছেন যে উনি চিনেন না, উনি এদের কাছে চিনতেন না, এবং কিভাবে কিভাবে ওনাকে আনা হয়েছে সেটা উনি পুরোটাই বর্ণনা করেছেন। উনি ফ্রান্সে ছিলেন, ওনাকে একবার ফোন করেছে। কিন্তু আবার আমেরিকায় যদি আমরা দেখি যে উনি যেটা বলেছেন যে ওদের প্রি প্ল্যান অনুযায়ী হয়েছে, এটা একদিনে হয় না, গোছানো, তো সেখানে তো অনেকেরই প্রশ্ন দাঁড়িয়েছে যে তাহলে উনি কি আগে থেকেই জানতেন এটা? এবং ওনার অনেক আগে থেকে ইউনুস সেন্টারে মিটিং হয়েছে, এটাও অনেকে বলছে যে এটা আসলে সাজানো, উনি যেভাবে বলেছেন সাজানো ঘটনা ছিল, পরিকল্পিত ছিল। তো কালকে ওনার যে ইন্টারভিউটা, সেটা তো পুরোপুরি মানে অন্যরকম, যে উনি জানেই না কিছু, ওনাকে ফোন করেছে, এগুলো কিছুই জানতেন না উনি, ওনাকে ফোন করে রিকোয়েস্ট করে আনা হয়েছে। সাজানো ঘটনা কি ইন্টারনেট বন্ধ করে দেয়া কি এটা ইউনূস সাহেবের সাজানো ঘটনা ছিল? বা শেখ হাসিনা নাতিপুতি বলেছে এটা কি সাজানো ঘটনা ছিল? এটা উনি ছাত্রদের সাজানো ঘটনা বলেছে। মানে ছাত্ররা এটা পরিকল্পিতভাবে মাহফুজ আলমকে তো সেভাবেই উনি উপস্থাপন করলেন। হয়, আপনি মনে হয় বুঝতে পারেন না ওনার কথাটা। উনি বলেছেন যে তারা খুব মেজার্ড ওয়েতে কাজগুলো করেছে, অর্থাৎ তারা বিশৃঙ্খলার সাথে করে নাই, যেমন তাদের চিন্তাগুলো খুবই পরিশীলিত ছিল। দেখেন, একটা ছোট সুন্দরভাবে হ্যান্ডেল করে এটাকে একটা জন আন্দোলনের রূপ দিয়েছে। যখন একটা বাধা এসেছে সেটার আলোকে তারা আবার কম্বাইন্ডলি ডিসিশন নিয়েছে। আমার মনে হয় উনি এটাই মিন করতে চেয়েছেন যে এই রাজনৈতিক আন্দোলনের জায়গাটাকে তারা মেথডিক্যালি প্রপারলি এঙ্গেজ করেছে। এবং আপনি দেখবেন ওদের ভাষা প্রয়োগ, ওদের কর্মসূচির মধ্যে একটা পুঁথির মালার মতো বিষয় আছে। এখন কথা হচ্ছে যে এই জায়গাটাকে অ্যাগ্রোভেট করেছে সরকারের নৃশংসতা। আপনি কি হাসিনা চায়না থেকে এসে প্রেস কনফারেন্সে যখন তাদেরকে হেয় করলো রাজাকারের নাতিপুতি বলে, এই যে ইনস্ট্যান্টলি তারা যে রিয়াকশনটা দেখিয়েছে এবং ছাত্রীরা যেভাবে বেরিয়ে এসেছে, এই আন্দোলনটাতে একটা স্বতঃস্ফূর্ততার কথা উনি যেটা বলেছেন যে তারা বলেছে শাটডাউন, কমপ্লিট শাটডাউন, তারা বলেছে ব্লকেড, হ্যাঁ, তারা বলেছে যে রেমিটেন্স শাটডাউন অথবা রেমিটেন্স করা। সব আইডিয়া গুলো আপনি যদি দেখেন আপনার কাছে মনে হবে যে এটা তারা সুচিন্তিত ভাবে তাদের বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে তারা এটাকে কানেক্ট করেছে। এবং দেখেন তাদের প্রথম দিকে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের সাথে সম্পৃক্ত ছিল না। রাজনৈতিক দলগুলো নিজেরাই বলেছে যে 15 জুলাইয়ের আগে রাজনৈতিক দলগুলো তাদের সাথে সম্পৃক্ত হয় নাই। এখন রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করলো কিভাবে? আপনি দেখবেন ডে ওয়ান থেকে সরকার বলছে এটা বিএনপি জামাতের ষড়যন্ত্র। এবং দেখেন আমাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে, আমরা যত রাজপথে আন্দোলন করেছি আমাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। তাহলে রাজনৈতিক দলকে এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত করিয়ে দিল কারা? সরকার একটা নিপীড়নমূলক জায়গা থেকে ঠেলে দিয়েছে এবং ছাত্ররা তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে, ছাত্ররা তখন প্রতিবাদ করেছে।
এইভাবেই দেখা গেল ছাত্র যখন মারা গেছে রাজনৈতিক দলগুলো তখন গায়েবানা জানাজার আয়োজন করেছে। সেই জানাজা পুলিশ পড়তে সেখানে গিয়ে গুলি করেছে। আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। তাহলে আপনি বলেন ডক্টর ইউনূস যেটা বলেছে বেসিক্যালি যে ছাত্রদের এই আন্দোলনটা সাজানো গোছানো ছিল এবং তারা একজন গ্রেফতার হলে, একজন গুম হলে আরেকজন এসে দাঁড়িয়েছে। একজন বিচ্ছিন্ন হয়ে গেলে বাকিরা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় ছিল। কিন্তু এবং মঞ্জু ভাই এখানে উনি কিন্তু বলেছেন যে এটা পূর্ব পরিকল্পিত ছিল। এটা যে হঠাৎ করে এটাও তো উনি বলেছেন। হয়তো ওনার সম্পৃক্ততা নিয়ে উনি কিছু বলেন নাই, ওনার সম্পৃক্ততা আছে কি নাই সেটা নিয়ে কোনো প্রশ্ন না, কিন্তু উনি বলেছেন কিন্তু এটা অনেক আগে থেকে পূর্ব পরিকল্পিত। এটা ছাত্ররাও আমাদের টকশোতে এসে বলেছে যে ওরা যদি মানে ওদের যদি কোটা মেনেও নিত ওরা কিন্তু আন্দোলন চালিয়ে যেত, মানে অন্যভাবে আন্দোলন চালিয়ে যেত। এটা আসলে আন্দোলনটাই ছিল পরিকল্পিত এবং কোন পর্যায়ে এটা শেষ পরিণতি এটাই হতো, এরকমই ছিল শেষ পরিণতিটা, যে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়। যখন বলি মুক্তিযুদ্ধের বীজ বপন ছিল ভাষা আন্দোলনের মধ্যে, বলি না আমরা, বলি কিনা? মুক্তিযুদ্ধের সূচনা, আপনার মনে হয় বারবার ফোন আসছে। হ্যাঁ, আমরা হ্যাঁ। আমরা মুক্তিযুদ্ধের সূচনা বলি ভাষা আন্দোলন থেকে শুরু। 6 দফা, স্বায়ত্তশাসনের আন্দোলন, গোল টেবিল বৈঠক, রাউন্ড টেবিল, তারপরে এগুলো করতে করতে 25শে মার্চের গণহত্যার পরে কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষণা 26শে মার্চে এসেছে। এখন আপনি যদি বলেন যে এটা ভাষা আন্দোলন যখন শুরু হচ্ছিল তখনই একটা মুক্তিযুদ্ধের স্বপ্ন পরিকল্পনা, কথা হচ্ছে ছাত্ররা বারবার আন্দোলন করেছে, কোটা আন্দোলন করেছে, নিরাপদ সড়কের আন্দোলন করেছে, আমরা এক দফার আন্দোলন করেছি। তাহলে এই জিনিসগুলো তো একটা, আপনি যদি যখন মালায় গাঁথবেন তখন তো দেখবেন যে ছাত্ররা একটা সময় এসে হাসিনার পতনের জায়গায় এসে দাঁড়িয়েছে। ওরা আপনার খেয়াল রাখবেন যখন সড়ক আন্দোলন করেছিল তখন কিন্তু বলেছিল লাইসেন্স নাই, এবং তখন কিন্তু রাষ্ট্র মেরামতের কথাটা তারা বলেছিল। আপনার যদি স্মরণ শক্তি থাকে আপনি বুঝবেন। সুতরাং আমি ওই জায়গায় যাচ্ছি না। হ্যাঁ, আমি ওই বলছি জায়গায় আসলে আমরা কেউই যেতে চাচ্ছিলাম না, কারণ যে এইটা আপনার হয়তো সবারই আকাঙ্ক্ষা ছিল যে এরকম একটা ঘটনা ঘটুক। সো সেখান থেকে এসে কিভাবে ঘটেছে কি হয়েছে আপনি সেটা নিয়ে আসলে কেউই মাথা ঘামাতে চাচ্ছে না এখন আর। কথা বলেন। হচ্ছে ডক্টর ইউনূসের কথাটা যেটা আমি বললাম, উনার হুম। বক্তব্যের সূত্র ধরে মনে হচ্ছে আপনি আসল কথায় না গিয়ে আমাকে অন্য কথায় চলে গেছেন, আপনি না হ্যাঁ বোঝার সরি, কারণে। আমি আসলে হ্যাঁ হ্যাঁ, এটা শেষ শেষ করবেন প্লিজ। কথা হচ্ছে যে ডক্টর ইউনূস এরকম দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। ছাত্রদের এই ধরনের আন্দোলন হবে, শেখ হাসিনা এভাবে পালিয়ে যাবে, শেখ হাসিনা তো বলছে উনি পালান না, এবং ওবায়দুল কাদের বলেছেন শেখের বেটি পালায় না। আপনি কি এই শব্দগুলো শুনেন নাই? হুম। শেখ হাসিনা এরকম হঠাৎ করে পালিয়ে যাবে, এবং পালিয়ে যাওয়ার পরে শুধু উনি পালাবেন না, ওনার মন্ত্রীরা পালিয়ে যাবেন, ওনার এমপিরা পালিয়ে যাবেন, ওনার ওসি ডিসি এসপি বিচারপতি মসজিদের ইমাম পালিয়ে যাবে। এই ধরনের ঘটনা আপনি যদি বলেন পূর্ব পরিকল্পিত, তাহলে তো আপনি বলতেই পারেন আপনি হয়তো মহাজ্যোতিষীর জায়গা থেকে এরকম একটা আকস্মিক ঘটনায় ওনারা ক্ষমতা নিয়েছেন। ডক্টর ইউনূস বলছেন আমি কিছুই জানতাম না, কিছুই চিনতাম না, 3 দিন পরে এসেছি, এবং আসার পরে সবকিছু আমাকে নতুন করে দেখতে হচ্ছে। প্রতিনিয়তই উনাকে নানা ধরনের হার্ডেলস ফেস করতে হচ্ছে। সেই প্রসঙ্গে আমি বলছি উনি যে দায়িত্বটা নিয়েছেন এটাকে একটা স্থিতি অবস্থায় আসতে ওনার সময় লাগছে। সরোয়ার ভাইয়ের অনেকগুলো কথার সাথে আমি একমত। সরোয়ার ভাই বলেছেন আনএফিশিয়েন্ট লোকদেরকে, ইনএফিশিয়েন্ট লোকদেরকে উনি এখানে ওনার সাথে আছেন, অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ক করছে না। আপনি দেখেন, একটা উদাহরণ দেই, আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছি, আমাদেরকে মিটিং দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে, আমাদের শিডিউল টাইম ছিল 5:30টায়, আমরা সেখানে গিয়ে 5:15টায় পৌঁছেছি, যেহেতু সিকিউরিটি চেক টেকের ব্যাপার থাকে। 5:15 থেকে 8টা পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা, আমরা 8:10 ওনার সাথে আমাদের মিটিংটা শুরু হয়েছে। তাহলে এটাকে আপনি যদি স্মল স্কেলে দেখেন, ইটস এ ফেলিওর। এই যে ফেলিওর, এটার জন্য আপনি কাকে দায়ী করবেন? ওনার ওনার প্রধান উপদেষ্টার মন্ত্রণালয় আছে না? আমি অবাক হয়েছি, প্রধান উপদেষ্টা মিটিং করছেন, প্রধান উপদেষ্টার অফিসে যিনি আরেকজন উপদেষ্টা আছেন আলী ইমাম মজুমদার সাহেব, আমি দেখলাম উনি অফিসে নাই। আমাদের গভর্নমেন্টের রিচুয়ালস হচ্ছে প্রধান উপদেষ্টা যতক্ষণ অফিসে থাকবেন ওনার অফিস স্টাফরা সবাই সেখানে অ্যাটেন্ড করবেন, থাকবেন। আমরা দেখেছি সেখানে প্রপার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনটা নাই। এখন এখানে দুইটা হতে পারে,
একটা হতে পারে যে এই অ্যাডমিনের লোকেরা ওনাকে হেল্প করছেন না, উনি এক ধরনের সাপোর্ট পাচ্ছেন না। সাপোর্ট পাচ্ছেন না, উনি হয়তো সেটা পাবলিকলি ডিক্লেয়ার করছেন না, উনি হয়তো প্রতিদিনই এগুলো ফেস করছেন। সেকেন্ড হতে পারে যে অ্যাকচুয়ালি এটা এফিসিয়েন্সির ঘাটতির ব্যাপার। প্রধান উপদেষ্টার অফিস, প্রাইম মিনিস্টারের অফিস তো অনেক ইকুইপড অফিস, সেখানে তো প্রত্যেক কর্মবন্টন করা আছে। তো আমি আপনাকে যেটা বলছি, 2 মাস সময় অত বেশি সময় না। তারপরও একটা জায়গায় আমরা সিরিয়াসলি বলেছি যে আইন শৃঙ্খলা জনপ্রশাসনের জায়গায় অভিজ্ঞ লোকদেরকে দিতে হবে, সাহসী লোকদেরকে দিতে হবে, দৃঢ় লোকদেরকে দিতে হবে। এই জায়গায় আমরা স্পষ্ট করে আমাদের রিজার্ভেশন গুলো তুলে ধরছি, বলেছি প্রয়োজনে নতুন উপদেষ্টা নিয়োগ দেন অথবা উপদেষ্টা থেকে রদবদল করেন। অনেক লম্বা কথা বলে ফেললাম আমি, সরি।